যে প্রশ্নটি শেষে করেছেন সেটির উত্তর দিয়ে শুরু করি। সেটার আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তর দিতে আমার অনেক বেশি বিশ্লেষণ করার দরকার নেই। এখানে সরকারের যতগুলো উইং আছে সবগুলো সামগ্রিকভাবে এই একটা ঘটনাকে অ্যাড্রেস করতে ফেল করেছে। ইটস ভেরি ক্লিয়ার টু এভরিওয়ান। এটাকে নতুন করে বিশ্লেষণের কিছু নেই। আপনি দেখেন একটা ঘটনা ঘটে গেল, এই ঘটনার পর মানে যতগুলো প্রক্রিয়া ছিল, যতগুলো ওয়ে আউট ছিল, এই প্রত্যেকটা ওয়ে আউটেই মানে আমরা তো ল এনফোর্সমেন্টের লোক না, আমরাও তো এটা বুঝতেছিলাম যে কোন কোন প্রক্রিয়ায় তারা ভারতে চলে যেতে পারে। আমরা একটা জানি যে একটা গভীর ষড়যন্ত্র, আধিপত্যবাদের যে ষড়যন্ত্র, এটা একটা পুরো রাষ্ট্র তার সকল ইনস্টিটিউট দিয়ে, একটা রাষ্ট্র তার রাষ্ট্রযন্ত্রের সকল মানে উইং দিয়ে আমাদের দেশের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। তারা আমাদের দেশে জাস্ট কিছুদিন আগে 1600 মানুষ 1700 মানুষ হত্যাকারী একজনকে তারা আশ্রয় দিয়েছে এবং খুব প্রাউডলি এটাকে তারা সেলিব্রেট করছে। তাদের মধ্যে ন্যূনতম কোনো ধরনের মানে লো ফিলিংস নেই। এরকম একটা ন্যাশন, সেই ন্যাশন মানে এরকম একটা খুনিকে বাংলাদেশে রাতারাতি ঢুকাবে এবং একটা খুনিকে রাতারাতি পার করে নিয়ে যেতে পারে, এটা তো আমাদের কারো কাছে অজানা না। আমরা উই আর দি হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি। বাংলাদেশের সাথে ভারতের যে বর্ডার শেয়ারিংটা হাইয়েস্ট বর্ডার শেয়ারিং কান্ট্রি। অ্যান্ড ইনফ্যাক্ট আপনি যদি একটু বিশ্লেষণ করে দেখেন, আমাদের অসংখ্য এরিয়ার বর্ডার হচ্ছে অরক্ষিত, যেখানে কোনো ধরনের সার্ভিলেন্স নাই, কোনো ধরনের অ্যাক্সেস নাই। তাহলে আপনি এত বড় একটা ঘটনা ঘটলো, নিরাপত্তা বাড়িয়েছে বললো। এখন তাদের ব্যাখ্যা দেখেন, আপনি নিরাপত্তা বাড়িয়েছেন, হাউ উড আই নো, আমাকে বলেন। মানে আপনি নিরাপত্তা বাড়ালেন, আপনি একজন সন্ত্রাসীকে প্রকাশ্যে তিনি খুন করে ভারতে চলে গেলেন, আমরা যেটা শুনতে পারছি। তাহলে আমি নিরাপত্তা দিয়ে কি করবো আমাকে বলেন? আপনি নিরাপত্তা বাড়ালেন, অনেক নিরাপত্তা আপনি দিলেন। ওসমান হাদিকে রাস্তায় গুলি খেতে হয়, আহত হতে হয়, এরকম একটা ক্রাইসিস ডেভেলপ হয় সারা দেশে। এখানে চট্টগ্রামে গুলি হয়, এখানে ঢাকার আনাচে কোনাচে অলিতে গলিতে গুলি হয়। আপনি এই নিরাপত্তা দিয়ে ভাই আমি কি করবো যদি আমি এটার বেনিফিশিয়ারি না হই একজন সাধারণ জনগণ হিসাবে? আমি যদি একজন জুলাই যোদ্ধা হিসাবে, আমরা যদি এই দেশের এই ন্যাশনের বেটারমেন্টের জন্য কাজ করে যদি এতটুকু নিরাপত্তা আমাকে যদি গভর্নমেন্ট না দিতে পারে, এই স্যাক্রিফাইসের অংশ ছিল না কখনো। তাদের ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তারা আজকে রাজপ্রাসাদের মতন একটা চেয়ারে এসে চেপে বসেছেন। হাউ ডু দে ফিল দি পেইন অফ দি মার্টার্স ফ্যামিলি? তারা এই কষ্ট, তারা এই পেইন, এই ব্যথা এটা বুঝবে না তো তারা, যার কারণে তাদের কাছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মনে হয়। যার কারণে তাদের কাছে আপনি দেখেন কি সাবলীল মন্তব্য, এবং কি মানে ইভেনচুয়ালি হি ওয়াজ লাইক রেফারেন্সিং থিংস, অমুক মারা গিয়েছে, তমুক মারা গিয়েছে, একটা গুলি তো চলেছে। মানে হাউ ডেয়ার! এই বাংলাদেশের জন্য কিন্তু আমরা ফাইট করি নাই। পরবর্তীতে সিএসি অবশ্য ব্যাখ্যা দিয়েছে যে এই ঘটনাটা নির্বাচনকে উনি বিচ্ছিন্ন ঘটনা বলেছেন, এই কারণে যে এটি নির্বাচনকে প্রভাবিত করবে না। নির্বাচন ভেরি আন্ডারস্ট্যান্ডেবল। নির্বাচনকে প্রভাবিত না করুক, আমরা এটা সবাই চাই, এটা আমাদের সামগ্রিক চাওয়া। এই চাহিদার পয়েন্টে কিন্তু কোনো ফারাক নাই। কিন্তু মানে দ্য ওয়ে ইউ আর কমেন্টিং, আপনার জেস্চার, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার চোখে মুখে যে মানে স্বাচ্ছন্দ্যতা, আমরা এটাকে তো ভালোভাবে নেই। শুধু কি আমরা নেই, কোনো পলিটিক্যাল উইং, কোনো পলিটিক্যাল পার্টি এটাকে ভালোভাবে নেয়নি। আর আপনি এটা কিভাবে করে বলতে পারেন যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? একটা দুইটা গুলি তো হতেই পারে। দ্যাট মিনস ইউ আর নর্মালাইজিং থিংস। এটা তো ভাই একটা ইসির প্রধান ইলেকশন কমিশনের বক্তব্য হতে পারে না। ওয়ারেজ উনি একটা স্ট্যান্ড নিবে, ওয়ারেজ উনি একটা কঠিন বক্তব্য দিবে। ওনারা কি মানে উদ্ধার করে ফেলতেছে সেটা আমরা দেখতেছি। এতটুকু পজিশন আপনারা নিতে পারতেছেন না এরকম একটা সেন্সিটিভ মানে ইস্যু। দেখেন, আমরা হাদির সহযোদ্ধা, এন্ড উই হ্যাভ বিন উইটনেস আপনার ব্যুরোক্রেসি এস্টাবলিশমেন্ট। একজন আইনমন্ত্রী আপনি বানায়, আইন উপদেষ্টা আপনি বানায় বসে আছেন, হি ইজ ডুইং নাথিং, সিম্পলি নাথিং। আমরা সমর্থন করেছি, আমরা তো তাকে অ্যাকাউন্টেবলও করেছি, আমরা তো তাকে অ্যাকাউন্টেবলও করছি। আপনি আমাদের বক্তব্য ঘেটে দেখেন, আমরা উই হ্যাভ বিন সেইং অ্যাবাউট আইন উপদেষ্টা ফর ভেরি লং। আপনি একজন আইন উপদেষ্টা বানালেন, কিছুদিন পর সন্ত্রাসীরা জামিন পায়। কেন, কিভাবে জামিন পায়? আপনার কাছে টাকার ভাগ যায়, আপনি কি টাকার ভাগ পান? এটা আপনাকে অ্যাড্রেস করতে হবে, এটা আপনাকে বলতে হবে। আইন উপদেষ্টা বললেন, আইন উপদেষ্টা বলেছেন যে ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসে এত রিফর্ম হয় নাই এই আইন উপদেষ্টা বা এই সময়ে যেই আপনি একদিকে রিফর্ম করছেন, একদিকে আপনি সন্ত্রাসীদেরকে ছেড়ে দিচ্ছেন। আমি এই রিফর্ম দিয়ে কি করবো ভাই বলেন? আমার কথা খুব ক্লিয়ার ভাই, আপনার অনেক রিফর্ম করার দরকার নাই। আপনাদের মুখে আমরা অনেক গাল গল্প শুনেছি, আপনাদের মুখে আমরা অনেক সুন্দর সুন্দর কথা আমরা শুনেছি। আমরা এই ধরনের কথা শুনতেই চাই না। হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনি এই যে অযাচিতভাবে যদি কেউ জামিন পেয়ে থাকে, আপনি অ্যাকাউন্টেবল করেন, ইউ হ্যাভ অল দি রাইট, আপনি মানুষকে অ্যাকাউন্টেবল করেন। এই যেই খুনির কথা আমরা, যেই ঘাতকের কথা আমরা শুনতে পাচ্ছি, যে আততায়ীর কথা আমরা শুনতে পাচ্ছি, আমরা কি তার যখন হিস্ট্রি ঘেটে দেখা হলো, আমরা কি শুনে কিছু না গেছে ব্যাংক ডাকাতি করলো, অস্ত্র দিয়ে ব্যাংক ডাকাতি করলো, এরকম একজন ডাকাত আপনি কিভাবে করে জামিন পেলো আমাকে বলেন? ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, তাই না? এটা এভিডেন্ট, কিন্তু সকল বাংলাদেশের লিডিং সকল পত্রিকা এটাকে নিউজ করলো। আর এই ভদ্রলোক কিছুদিন পর নাকি জামিন পেয়ে গেল।
সে জামিন পেলো সে একটা এত বড় একটা দুর্ঘটনা ঘটায় দিল বাংলাদেশে। কাজী দেখেন এটা কি ব্যবস্থা, এই দায়টা কি ব্যবস্থার? কাজী দেখেন, আমরা একটা ব্যাপার খুব স্পষ্ট করে বলি, হাদির মতন ছেলেদের যদি এই আধিপত্যবাদ বিরোধী মানে আন্দোলনে যদি তাদেরকে গুলি খেতে হয়, আমরা লক্ষ্য হাদি হতে আমাদের সমস্যা নেই, আমরা এই দেশের জন্য আমাদের মানে প্রাণ বিলিয়ে দিতে আমাদের সমস্যা নেই। কিন্তু আমরা একটা জিনিস বারবার বলছি, আজকে সমাবেশ হয়েছে আপনারা দেখেছেন, সেখানে খুব স্পষ্ট একটা বার্তা এসছে। আমরা কিন্তু একটা জায়গায় আমরা বারবার বলছি যে আমরা কিন্তু ধৈর্য ধরছি। আমরা যদি পাল্টা আক্রমণ করা শুরু করি, আপনি গৃহযুদ্ধের কথা বলছেন, ভিন দেশে একটা গুহায় বসে আপনি আপনাদের অস্ত্রধারী সন্ত্রাসীদেরকে লেলে দিচ্ছেন। আজকে যদি যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা লাল সবুজের পতাকাকে ধারণ করে, তারা যদি আজকে আপনাদের বিরুদ্ধে জেগে উঠে, আপনারা সংখ্যায় কতটুকু এটা তো আমরা জানি। আমরা যদি আজকে আপনাদের বাসা বাড়িতে গিয়ে বসে থাকি, আমরা যদি আপনাদের বাসা বাড়িতে আপনাদের আত্মীয় স্বজনকে যদি ডিস্টার্ব করা শুরু করি, আপনাদের অবস্থা কি হবে? আমরা তো সেই প্রতিশোধ পরায়ণ তো দেখাই নাই। আমরা জুলাইয়ের পর তো সে ধরনের প্রতিশোধ পরায়ণ, আমরা তো আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম, আমরা তো কাউকে গিয়ে কোনো ধরনের ডিস্টার্ব করতে যাই নাই। আপনি দেখেন, ইটস ভেরি ক্লিয়ার। এই সিএসির যে বক্তব্য, সেই বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবিও করেছে আপনাদের দলের পক্ষ থেকে আমির। এই জায়গা থেকে আসলে আপনাদের কি মনে হয় যে আসলে কি ওনাদের এই বক্তব্য পরে যে ব্যাখ্যা দিয়েছেন, যে এই বক্তব্যটা আসলে মিন করে যে এই ধরনের হত্যার ঘটনা আসলে নির্বাচনকে প্রভাবিত করবেন? আপনারা কি এভাবেই দেখেন, নাকি আলটিমেটলি আইন শৃঙ্খলার বা সরকারের একটি বড় দায় এবং ব্যর্থতা এটি? আপনাকে ধন্যবাদ, সহ-আলোচক যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ পরেই আমরা 16ই ডিসেম্বরে বিজয়ের দিনে আমরা পদার্পণ করব। আলোচনার শুরুতে আমি সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, একজন সিসি কিভাবে এইভাবে একটা মন্তব্য করতে পারেন, যিনি জুলাই যোদ্ধা, এবং তিনি কয়েকদিন আগে থেকেই কিন্তু বলছিলেন যে এরকম আমাকে হুমকি দেওয়া, নিরাপত্তা ঝুঁকি। বিষয়টা কিন্তু আননোন ছিল না, যে ঠিক আছে এটা বিচ্ছিন্ন ঘটনা, যেহেতু আমরা কেউ জানতাম না, এরকম কোনো পরিবেশ তৈরি হয় নাই, গোয়েন্দা সংস্থার কাছেও কোনো তথ্য ছিল না, তথ্য তো সবার কাছেই ছিল, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এখন সিসির আমি মনে করে নিলাম, আপনি যদি কথাই ধরে নেন, এটাকে আদারওয়াইজ কোর্ট করার কোনো সুযোগ নেই। যদি আজকে উসমান হাদি না হতে সিসির একজন মেম্বার হতো, উনি কি বলতেন? এটা বিচ্ছিন্ন ঘটনা? সেই প্রত্যাশা অবশ্য হাসনাত আব্দুল্লাহ করেছেন না, মানে এটা তো হতে পারে না। যে কোনো একজন মানুষের জীবন পরিকল্পিতভাবে টার্গেট কিলিং এর শিকার হবে, সে আমার দেশের কৃষক হোক, খেটে খাওয়া মানুষ হোক, এটা আমরা মানতে পারি না। সবার মর্যাদা আছে। বিচ্ছিন্নতা আর টার্গেট কিলিং তো ভিন্নতা, এক জিনিস নয়। এই জন্য আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা এ ব্যাপারে আমার ছোট ভাই খুব ভালো করে এটা নরমালাইজ করার চেষ্টা করেছেন। অভ্যুত্থান এসে এখানে এবং ছাত্রলীগের সে পোস্টেড, সে মানে একবার মানে আপাদমস্তক একজন সন্ত্রাসী, এরকম হাজার হাজার সন্ত্রাসীকে ছাড়িয়ে আনা হয়েছে আগামী নির্বাচনকে দুইটা এখানে সংকটাপন্ন করবার জন্য। দুইটা ঘটনা এখানে আছে, দুইটা দিক আছে। একটা দিক হচ্ছে যে আমরা কেউ মনে করতে পারি যে অমুককে যদি আনতে পারি তাহলে আমার পক্ষে ময়দানে রোল প্লে করলে আমি উইন করব। আরেকটা হচ্ছে যে না, পরিকল্পিতভাবে সরকারের ভিতর থেকে ঘাপটি মেরে থাকা একটা গ্রুপ, তাদেরকে ফেরত নিয়ে আসে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে যে এই জাতি একটা নির্বাচন করতে যাচ্ছে, সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত সন্ত্রাসীদেরকে ছেড়ে দিয়ে পরিকল্পিতভাবে সহিংস ঘটনা ঘটানোর জন্য চেষ্টা। সরকার কেন সেটাকে সমর্থন করবে? না, সরকার সবাই সমর্থন করছে, আমি সেটা বলছি না। বা সিসিটাকে কেন নরমালাইজ করবে? সিসিরা কেন? একজন মানুষের জীবন, হ্যাঁ, উসমান হাদির 10 মাসের একটা বাচ্চা, আপনি কি চিন্তা করেন তাদের স্যাক্রিফাইসটা কি? সে বলছে যে আমি 30 মিনিট আমার বাচ্চাকে আমি কোলে নিয়ে রাখতে পারি না, এই অবস্থায়, এবং সে নিজেই মানে করেছে যে আমি শহীদ হয়ে যেতে পারি এই রাষ্ট্রের জন্য, আমার জীবন হুমকির মুখে। সে বারবার কিন্তু তার এই বক্তব্যগুলো আছে। আরেকটা কথা বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে তাদের এজেন্টদের মাধ্যমে দেশ বিদেশ থেকে খবর আসতেছে যে সন্ত্রাসীরা নাকি বর্ডার ক্রস করে চলে গেছে। এটার কে কনফার্মেশন দিয়েছে? না, সন্ত্রাসীদেরকে পালানোর জন্য মূলত এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে যাতে তারা নিরাপদে পালিয়ে যেতে পারে, অথচ হতেও তো পারে তারা দেশের ভিতরে থেকে আরেকটা নরমালাইজ করার প্রক্রিয়া। আমাদের মানে সচিবালয় বলেন, আমাদের প্রশাসন বলেন, বিভিন্ন সংস্থায় আওয়ামী ভাবধারার যে প্রশাসন, সেই প্রশাসনের এস্টাবলিশমেন্ট রয়ে গেছে, এবং তারা কতটুকু এই নির্বাচনকে আমাদের জন্য
প্রত্যেকটা জিনিসের একটা স্থান কাল পাত্র থাকে। আজকে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট যারা চলে যেতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে নাকে খত দিয়ে, তারা কি এমনি এমনি গিয়েছে? তারা তো রক্তের উপর দিয়ে গিয়েছে। তো আজকে তারা আসি কিছু হলেই প্রশাসনে তারা বসা আছে, আইন শৃঙ্খলা বাহিনীতে তারা বসা আছে, বিভিন্ন জায়গায় নিজেদের বেশে, গুপ্ত বেশে, ছদ্মবেশে তারা বসা আছে। তো তারা যে কোনোভাবেই অস্থিতিশীল করতে চাইবে আমাদের এই পরিবেশটাকে, নির্বাচনী পরিবেশ। সবচাইতে বেশি সুযোগ এবং সুবিধা নিবে যখন আমাদের মধ্যে ফাটল তৈরি হবে। এটা তো খুব ইজি, এটা তো একেবারে ABCD আমাদের রাজনীতির যে পাঠ সেখানে। এইটা বলে আবার একটু ওসমান হাদির ওই ইয়েটায় আসি। আচ্ছা, এই নির্বাচন পর্যন্ত মাস্ক পরিধান করা, যেটা মাস্ক পরাটাকে নিষিদ্ধ করা যায় কিনা, আমি জাস্ট বলছি, এখন তো কোভিডের টাইম না, এখন তো করোনা নেই, হ্যাঁ, হেলমেটের একটা ব্যাপার আছে। তো আমরা দেখেছি ছাত্রলীগ, যুবলীগ হেলমেট পরে তারা যে মারধর করতো যখন চেহারা ঢাকতো, তো এইখানেও মাস্ক পরে চেহারা ঢাকে, এই জিনিসটা একটু দেখার আমার মনে হয় বিষয় আছে। এখন আমরা হিট লিস্টের কথা শুনতে পাচ্ছি, এই যে যারা যারা আছে আমাদের 70 জনের মতো হিট লিস্টে লিস্টে আছে, 70 জন গুঞ্জনও শোনা যাচ্ছে। আমরাও একটা নিউজও দেখলাম, যুগান্তর একটা পত্রিকায় 50 জনের হত্যা করবার একটা যে কি হিট লিস্ট। বর্ডার দিয়ে নানানভাবে আমরা জানতে পারছি, বিভিন্ন সাংবাদিকরা বলছেন যে সন্ত্রাসী আততায়ীদেরকে পুশ করছে। এখন এই নিরাপত্তা, হ্যাঁ, আর্মসের যে আপনার খোয়া গেছে 5ই আগস্টের পরে, সেই আর্মসগুলোকে উদ্ধার করার যে ব্যাপারটা, মানে আইন শৃঙ্খলাটাকে আবার রিইনস্টেট করবার জন্য। এখন এটা তো সম্ভব না যে প্রতিটা রাজনৈতিক দলের আমরা 300 করে প্রার্থী বডিগার্ড নিয়ে ঘুরবো, হ্যাঁ, এটা তো হয় না। এখন দেশে আপনার আততায়ী রাষ্ট্রপতি নিরাপত্তা সেল করা হবে যারা নির্বাচন করবে প্রার্থীদের জন্য। এখন প্রার্থীদের জন্য অস্ত্রের লাইসেন্স দিবেন, প্রার্থীদের জন্য আপনারা আর্মস দেন, অস্ত্রধারী বডিগার্ড দেন, একেবারে পুলিশ দেন, আরো কিছু দেন। বিষয় তো ভাই সেটা না, বিষয় হচ্ছে ল অ্যান্ড অর্ডারটাকে রিইনস্টেট করা। আপনি ল অ্যান্ড অর্ডারটাকে আবার একটা ভালো একটা অবস্থানে তো আনতে হবে, না হলে তো এটা সম্ভব না যে আমি 5টা বডিগার্ড নিয়ে হাঁটবো। এটা তো একটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল একটা ন্যারেটিভ তৈরি করছে, এটা আমরা বলছি না। এখন একটু জামিনের কথায় আসি, যে ওই ওসমান হাদির যে শুটার, তারা ছাত্রলীগ যুবলীগের ছিল। আমি তো আইনজীবী, দীর্ঘদিন ব্যাংক ডাকাতিতে ধরা পড়েছিল। দেখেন, উচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং আপিল বিভাগ মিলে হচ্ছে সুপ্রিম কোর্ট। সেখানে যে কোনো সরকারের সময় রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী থাকে, তারা এজি, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলা হয়। আমি নিজেও ছিলাম 6 বছর, 2001 থেকে 6। নিম্ন আদালতে কি পিপি, এপিপি, জিপি, এজিপি। আচ্ছা, জামিন আদালত দেয়, জামিন আইনজীবীরা কেবলমাত্র আমরা ক্লায়েন্টের পক্ষে একটা মামলাকে উপস্থাপন করি, এটুকুই আমাদের একজন আইনজীবীর কাজ। এখন সেখানে কোর্ট, আইন, আদালত, বিচারক, তাদের মন মানসিকতা, ফ্যাসিস্ট, স্বৈরাচার, পতিত আওয়ামী লীগ, ভাই সব কিছু, বিচার বিভাগ, আইন বিভাগ এবং সংসদ, আপনি তো জানেন যে গত টার্মে এই 3টা মিলেমিশে একাকার হয়ে গেছিল। এখন এই 3টা 5 আগস্টের পরে কি এটা রিফর্ম হয়েছে? এখন দেখেন, এখনো তো দেদারসে জামিন হচ্ছে, এই বিচারকরা রায় দিতে ভয় পাচ্ছে, বিভিন্ন রকমের সংকট আছে। সারা হোসেন উনি প্রকাশ্যেই বলেছেন ভয় পাচ্ছে তাই এত জামিন। আমি এটা একটু বলতে চাচ্ছি, এই কথাটাই আমি এই বিষয়টাই আলাপ করতে চাচ্ছিলাম। সংস্কার পরে শুনবো আবার একটু আপনার কাছ থেকে। আমি একটু আসতে চাই তাহসিন রিয়াজ আপনার কাছে। আপনাকে আসলে যে প্রশ্নটা করতে চাই, আপনি এর আগে আলোচনা একটু নিয়ে এসেছিলেন, আমি একটু একেবারে পুরো কোট করে বলতে চাই। সামনের পরিস্থিতি খুবই সংকটময়, আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। একটা লাশ পড়লে কিন্তু আমরাও লাশ নেব, এই সুশীলতা করে লাভ নেই। আমরা যদি নিরাপদে না থাকি, এদেশে আমাদের শত্রুরা নিরাপদে থাকতে পারবে না। সাবেক উপদেষ্টা, তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, এই যে সামনের পরিস্থিতি সংকটময় এবং লাশ দেয়া নেয়ার এই যে সমীকরণ, সেটি আসলে কি বার্তা দেয় সামনে নির্বাচনের জন্য? আসলে না, তার আগে আপনাকে এটা আগে অ্যানালাইসিস করতে হবে যে এই কমেন্টার ব্যাক এন্ড সাইকোলজি, আপনাকে আগে ব্ল্যাক এন্ড হোয়াইটের জায়গায় আগে আপনাকে ক্লিয়ার হতে হবে। আপনাকে দেখতে হবে যে আগে সত্য এবং মিথ্যার জায়গাটা কি। আগে আপনাকে দেখতে হবে যে সন্ত্রাসবাদ এবং মুক্তি আসলে কেমন। আপনাকে দেখতে হবে বিপ্লব এবং সন্ত্রাসবাদ কেমন। এক্স্যাক্টলি, ওটা আপনি দেখলে তখন আপনার কাছে মনে হবে যে আমি আসলে ঠিক কোন পজিশনটা নিচ্ছি, বা মাহফুজ যে মন্তব্যটা করেছেন, মাহফুজের আসলে পজিশনটা কি। দেখেন, ইটস ভেরি ওপেন অ্যান্ড ভেরি ক্লিয়ার। আপনি আজকে বাংলাদেশের সারফেসের দিকে তাকান, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র
এবং বাংলাদেশকে আমরা যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যেতে চাই, এই আমরার মধ্যে বাংলাদেশের সকল গণতান্ত্রিক দল কিন্তু আছে। আপনি বিএনপি বলেন, জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, আদার পার্টিস বলেন, দেখেন আমাদের অভ্যন্তরে আমাদের অনেক ডিবেট আছে, আমাদের অভ্যন্তরে আমাদের অনেক মানে মনোক্ষুণ্ণতা আছে, আমাদের অভ্যন্তরের কষ্ট থাকতে পারে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপনি কি কাউকে এখন পর্যন্ত দ্বিমত করতে দেখছেন? বাংলাদেশের গণতান্ত্রিক পদযাত্রা, যেই গণতান্ত্রিক সৌন্দর্যের পথে আমরা হাঁটা শুরু করছি, এটার বিরুদ্ধে কি আপনি কাউকে দাঁড়াতে দেখছেন? দেখেন নাই তো। তাহলে আপনি এটার বিরুদ্ধে কাকে দাঁড়াইতে দেখছেন? হেয়ার ইজ এ কোশ্চেন, হেয়ার ইজ এ অ্যান্সার। তাহলে এটার বিরুদ্ধে যে দাঁড়াচ্ছে, আপনাকে বুঝতে হবে যে সে আসলে আমাদের কমন এনিমি। আপনাকে বুঝতে হবে যে সে আসলে এই বাংলাদেশের মানে কমপ্লিটলি বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশদ্রোহিতার মানে পজিশন নিয়ে সে বাংলাদেশের বিপক্ষের শক্তি হিসাবে সে ফাংশন করছে। তাহলে এবার আপনি আসেন এই মন্তব্যে। আপনার বিরুদ্ধে আমি এর আগে কিছুটা আমি বলেছি, দেখেন আপনার বিরুদ্ধে একটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, ইস্টাবলিশমেন্টকে ব্যবহার করে আপনার বিরুদ্ধে একটা বড় গ্রুপ অফ পিপল যারা কিছুদিন আগে দেশ ছেড়ে পালাইছে হেলিকপ্টারে করে, তারা আপনার বিরুদ্ধে অবস্থান নিছে। এখন এই আপনিটাকে আমি এর আগে উত্তর দিয়েছি। এই আমি বিএনপি, জামাত ইসলামী, এনসিপি থেকে সবাই যারা বাংলাদেশের পক্ষের শক্তি, যারা বাংলাদেশকে একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যারা গড়তে চায়, আপনি এই গ্রুপ অফ পিপলের বিরুদ্ধে যখন আপনি অবস্থান নিচ্ছেন, তখন আপনি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিচ্ছেন। তার মানে আপনার দেশদ্রোহী, আপনার সন্ত্রাসী। এখন আপনি সন্ত্রাস কার্যক্রম চালাবেন, আমার রাষ্ট্র আমাকে নিরাপত্তা যখন দিতে ব্যর্থ হবে, আমার নিরাপত্তার জন্য আমাকে যা করা দরকার নিজের হাতে। ইটস ভেরি ভ্যালিড। তার মানে ইটস ভেরি ভ্যালিড। আপনি রাষ্ট্রের নিরাপত্তা দিতে ব্যর্থ, সেটি আপনারা ধরে নিয়েছেন? না, আমরা তো সেটা কমেন্টও করেছি। আমরা তো একেবারে কমপ্লিট একটা কমেন্ট আমাদের পক্ষ থেকে গিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার কমপ্লিট স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখানে ফেল করেছে, কমপ্লিটলি ফেল করেছে। আপনি শুধু আদার উইংগুলোকে যদি দিকে তাকান, যেমনটাই যে মান্নান ভাই বলছিলেন যে যদি 70% অফ দি টোটাল টেরোরিস্ট এনিমিজ তারা যদি এভাবে করে মানে নিঃসংকোচে কোনো ধরনের জটিলতা ছাড়া জামিন পেয়ে যায়, তাহলে কত বড় একটা ইস্টাবলিশমেন্ট বাংলাদেশে ফাংশন করছে। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি আজকে সচিবালয়ের দিকে তাকান, আপনি আজকে বিভিন্ন ধরনের যে রাষ্ট্রের বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউট ফাংশন করছে, এই ফাংশনালিটিগুলোর দিকে তাকান, দেখেন আপনি কি ধরনের ব্লকের সৃষ্টি করা হচ্ছে, দেখেন আপনি কি ধরনের জটিলতা তৈরি করে রাখা হচ্ছে। কাজেই দেখেন, আমার নিরাপত্তা আমাকে নিশ্চিত করতে হবে, এবং আমার নিরাপত্তা নিশ্চিত করার জন্য হোয়াট এভার আই নিড টু ডু আই উইল ডু। বাট আপনাকে বুঝতে হবে, আপনি এই প্রশ্ন আমাকে করতে পারেন যে তার আগে কি আমি আইনের কাছে আশ্রয় চেয়েছি কিনা। আপনাকে এই প্রশ্ন করতে হবে যে আমি বাংলাদেশের যে আইন, এই আইন পুরো ব্যবস্থাকে সংস্কার করার চেষ্টা করছি। উই হ্যাভ ডান আওয়ার জব। আপনি দেখেন, আপনি ইভেন কোন পার্টির দিকে আপনি তাকাবেন, প্রত্যেকটা পার্টি তো আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীলতা দেখাচ্ছে এখন পর্যন্ত। কিন্তু আপনাকে বুঝতে হবে যে এই জায়গাটাতে আমরা যে বাইনারি জায়গায়, আমরা এখানে খুব ভেরি মানে বাইনারি থিংসের মধ্যে জিনিসটা আছে, যারা আপনার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দেখেন তাদেরকে লাইটলি নেওয়ার সুযোগ নেই।